গল্প বাংলার বিশেষ নিবেদন হরর সাসপেন্সে শুনছেন উজ্জ্বল ঘোষের লেখা ভূতের সন্ধানে। সমগ্র গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি আকাশ। শুরু হচ্ছে উজ্জ্বল ঘোষের লেখা ভূতের সন্ধানে। সালের ফেব্রুয়ারি মাসে কলকাতায় আমার এক মাসতুতো বোনের বিয়েতে অজিতের সঙ্গে দেখা ও পরিচয়। ও আমার মাসতুতো ভাই অনুপের বন্ধু। আমাদের চাইতে বয়সে কিছুটা বড়, একটা মার্চেন্ট অফিসে চাকরি করে। দেখতে শুনতে বেশ, এবং মিশুকেও। একটু আলাপেই আমাকে তুই বলতে শুরু করে দিল। বিয়ের পর্ব চুকে যাওয়ার পর আমরা যখন অনুপের ঘরে গিয়ে বসি, অনুপ প্রথমেই ওকে বলে, তোমার জন্য একটা ভূতের বাড়ির সন্ধান এনেছি ভাই। তুমি গতবার যে বাড়ির সন্ধান এনেছিলে সেটা একেবারেই বাজে। ও বাড়ির ভূত ছিল পাড়ারই একটা দুষ্টু ছেলে। যাতে বাড়িটা বিক্রি না হয় আর সে মনের সুখে ফল পাকুড় চুরি করে খেতে পারে, তাই ঝোপে ঝাড়ে আড়াল থেকে ইট পাটকেল ছুঁড়তো, পাইপ বেয়ে ছাদে উঠে দুম দুম করে হেঁটে বেড়াতো, জানালায় দড়ি বেঁধে খটখট করতো, আরও কত কি। আমরা তাকে হাতে নাতে ধরে ফেলে কিছু উদ্ধমাধ্যম দেওয়ায় সে সব স্বীকার করে। এ বাড়িতে ওরকম হবে না। যা সব শুনছি, আমাকে মেরে ফেললেও আমি ও বাড়ির ত্রিসীমানায় যাব না। শোনো তবে বলি তোমায়, বাড়িটা হচ্ছে ডানকুনিতে, স্টেশন থেকে নেমে মাইলখানেক দূরে। কি করে যেতে হয় সেসব আমি জেনে এসেছি, তোমাকে পরে বুঝিয়ে দেব। বাড়িটা আমার বন্ধু অনিলের কাকার পুরনো বাড়ি। তিনি খুব সস্তায় কিনেছিলেন। কিছুদিন আগে ওটা সারাতে গিয়ে কয়েকটা দুর্ঘটনা ঘটে, এবং ওর যতদূর ধারণা ঘটনাগুলো ভৌতিক কারণেই ঘটছে, তাই তিনি বাড়িটা বিক্রি করে দিতে চাইছেন। স্থানীয় কুলি মজুরদের দিয়েই বাড়িটা সারানো হচ্ছিল। তারা সকালবেলা কাজে আসতো, সন্ধ্যার সময় চলে যেত। রাত্রিবেলা একমাত্র দারোয়ান ছাড়া কেউই ওখানে থাকতো না। বাড়ির একধারে দারোয়ান মালির জন্য 2-3টে চাল আর ছাদওয়ালা ঘর ছিল, তারই একটাই দারোয়ান থাকতো। কিছুদিন পরে কলকাতা থেকে 2-3 জন মিস্ত্রি কাজ করতে আসে, ওখানেই থাকা ঠিক করে। ওরা দারোয়ানের পাশের ঘরে থাকতো, কিন্তু একদিন রাতে গরমের জন্য ওরা ওই বাড়ির দোতলায় পূর্ব দক্ষিণ কোণের ঘরটায় শুতে যায়। মাঝরাতে দারোয়ান বাড়ির মধ্যে এক বিকট চিৎকার শুনতে পেয়ে টর্চ নিয়ে ছুটে যায়, এবং সিঁড়ির কাছে গিয়ে দেখে যে ওই 2 জন মিস্ত্রি সিঁড়ি দিয়ে ছুটতে ছুটতে নামছে। একজন টাল সামলাতে না পেরে সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে পড়ল, আর একজন ঠিক মতো নেমে এসে দারোয়ানের দিকে কোনো রকম ভ্রুক্ষেপ না করে সোজা ছুটে বেরিয়ে গেল। যে লোকটি পড়ে গিয়েছিল সে ঘাড়ে চোট পেয়ে মারা যায়, আর যে সোজা ছুটে বেরিয়ে গিয়েছিল সে হয়ে যায় পাগল ও বোবা। এখনো সে সুস্থ হয়নি, আর কোনোদিন হবে বলে মনে হয় না। তাই সে রাতে যে কি হয়েছিল তা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। এই ঘটনার পরেই লোকজনেরা ওখানে আর কাজ করতে চায় না। অনিলের কাকা অনেক বুঝিয়ে বুঝিয়ে তাদের রাজি করলেন, কিন্তু 2-4 দিন যেতে না যেতেই ওই পূর্ব দক্ষিণ কোণের ঘরটায় আবার হলো এক দুর্ঘটনা। 2 জন মিস্ত্রি ওই ঘরের পুরনো প্লাস্টার ছাড়াচ্ছিলেন। ঠিক সন্ধ্যাটার সময়, প্রায় একই সময়ে একজন নিজের মাথায় মারল হাতুড়ির এক বাড়ি, আর একজন মই নিয়ে পড়ে গেল উল্টে। দুজনেই হলো গুরুতরভাবে আহত। যে নিজের মাথায় বাড়ি মেরেছিল সে বলে,
যে কেউ হাতুড়িটাকে ঠেলে দিয়েছিল তার মাথার দিকে, আর যে পড়ে গিয়েছিল সে বলে সিঁড়িটাকে কে ধাক্কা মেরে উল্টে ফেলেছিল। এরপরে আর কেউ ও বাড়িতে কাজ করতে রাজি হলো না। অনিলের কাকা বেশি পিড়াপিড়ি করতে সর্দার মিস্ত্রি বলে যে তারা ওখানকারই লোক, অতএব এ বাড়িটা যে ভূতের বাড়ি তা তাদের অজানা নয়, এবং এই ভূতটা হচ্ছে একটা ভীষণ বজ্জাত লোকের ভূত। লোকটা সম্পত্তি লোভে তার নিজের ভাইপোকেই গলা টিপে খুন করে এবং পুলিশ ধরতে এলে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মত্যাগ করে। নেহাত কুলি মজুরেরা ভেবেছিল যে দিনের বেলা কাজ করলে হয়তো কিছু হবে না, তাই তারা কাজ করতে এসেছিল। কিন্তু সেদিনের ব্যাপারের পর আর তারা ভরসা পাচ্ছে না। টাকা তো আর প্রাণের চেয়ে বড় নয়। শেষ পর্যন্ত বাড়িটা আর সারানো হয়নি। আমি বাড়ির চাবি নিয়ে এসেছি, আর স্টেশন থেকে বাড়ি যাবার রাস্তার একটা নকশা করে এনেছি। তুমি যদি চাও তবে তোমাকে দিয়ে দেব। অজিতের মুখ দেখেই বোঝা যায় সে ভারী খুশি। চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বলে, যাব না মানে? এরকম বাড়ি তো চাই। জিজ্ঞাসা করে জানি যে অজিতের এরকম ভূতের বাড়িতে রাত্রিবাস করার এক বাতিক আছে। যদিও সে কোনো কোনো বাড়িতে ভূতের অস্তিত্বের কিছু নির্দেশ পেয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এ বিষয়ে পুরোপুরি নিঃসন্দেহ হতে পারেনি। কেন জানি না, আমারও খুব ইচ্ছে হলো তার সঙ্গে যাবার। তাই আমি বলি, আমি কোনোদিন যাইনি ভূতের বাড়িতে, নিয়ে যাবে ভাই আমাকে? তুমি গেলে তো ভালোই হয়। যে বন্ধু বারবার আমার সঙ্গে যেত সে কলকাতার বাইরে বদলি হয়ে গেছে। তুমি গেলে আমার আর অন্য কোনো সঙ্গে খুঁজতে হবে না। একা একা গিয়ে ঠিক জমে না ওসব জায়গায়। এ অনেকটা রাত্রিবেলার পিকনিকের মতো, তবে এতে পিকনিকের চাইতে অনেক বেশি থ্রিল। কবে যাবে? চলো না, পরশুই যাই, তোমার যদি অসুবিধে না থাকে। আমার আর কি অসুবিধে, আমি তো বেকার। অজিত তখন অনুপকে বলে, নিয়ে এসো তো তোমার নকশা ও চাবি, আর একটা টাইম টেবিলও এনো। অনুপ তার টেবিলের ড্রয়ার থেকে নিয়ে এলো সব। অজিত নকশা ও চাবি পকেটে পুরে টাইম টেবিল খুলে দেখে আমায় বলে, ওই 4:30 ট্রেনটায় গেলেই সুবিধে হবে। 4টের সময় আমরা হাওড়া স্টেশনের টিকিট কাউন্টারের কাছে মিট করব। আমি স্টোভ, রান্নার বাসন, খাবার জিনিসপত্র, বালতি, ঝাঁটা দিয়ে কি করবেন? ঝাঁটা মেরে ভূত তাড়াবেন নাকি? অজিত হেঁটে জবাব দেয়, পুরো বাড়ি নোংরা, একটু পরিষ্কার না করে নিলে রাত্রে বাস করা যাবে না। চায়ের জিনিসপত্র আমি আনবো, তুমি শুধু আমাদের দুজনের শোবার জন্য মোটামুটি বিছানা ও ভালো একটা টর্চ এনো, আর কিছু লাগবে না। বাড়ি ফিরে মাথায় শুধু ভূতের বাড়ি ঘুরছে। অ্যাডভেঞ্চারের জন্য কেউ জঙ্গলে যায় শিকারে, কেউ ওঠে আকাশচুম্বী পর্বতে, কেউ নৌকায় দেয় সমুদ্র পাড়ি। কত ঝঞ্ঝাট, কত খরচা, অথচ ভূতের বাড়ি যাওয়ার কোনো ঝঞ্ঝাটও নেই, কোনো খরচও নেই। আমার জীবনে এই প্রথম অ্যাডভেঞ্চার, উৎসাহের যেন কোনো শেষই নেই। মঙ্গলবার 4টের অনেক আগেই হাওড়া স্টেশনে হাজির হয়ে অজিতের জন্য অপেক্ষা করতে থাকি, আর ঘন ঘন ঘড়ি দেখি। ঘড়িতে ঠিক 4:05 হয়েছে। এমন সময় দেখি একজন লোক পুলির মাথায় মাল চাপিয়ে আমার দিকে আসছে।
কাছে এসে লোকটিকে জিজ্ঞাসা করে, আপনি কি ইন্দ্রজিৎ বাবু? আমি হ্যাঁ বলার পর লোকটি কুলিকে মাল নামাতে বলে। পকেট থেকে একটা খাম বের করে আমার হাতে দেয়। খামটা খুলে দেখি ওর মধ্যে অজিতের চিঠি, একটা নকশা আর একটা চাবি। চিঠিতে লেখা, প্রিয় ইন্দ্রজিৎ, বিলেত থেকে আমাদের কোম্পানির একজন ডিরেক্টর আসায় আমি সময় মতো যেতে পারলাম না। এই কারণে আমি খুবই দুঃখিত। আমি 6:45 ট্রেনে যাব। দুজনেই রাত করে গেলে বড় অসুবিধা হতে পারে। তাই তুমি যদি ভাই 4:30 ট্রেনে চলে গিয়ে সব দেখে শুনে ঘরবাড়ি একটু ঠিকঠাক করে নাও তো বড় ভালো হয়। রাত করে গেলে রিক্সা পেতেও অসুবিধে হতে পারে। যদি পারো তো রান্নাও শুরু করে দিও। দোতলার পূর্ব দক্ষিণ কোণের ঘরটাতেই আমাদের থাকার বন্দোবস্ত করো। আমি 7:30 ট্রেনে পৌঁছে যাব। ইতি, অজিত। একা একা যেতে হবে ভেবে মনটা দমকে যায়। যাই হোক, 4:30 ট্রেন ধরে আমি চলে গেলাম ডানকুনি। স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে ওই ভূতের বাড়ির দিকে রওনা দিলাম। রিক্সাওয়ালা এক কথাতেই চিনে ফেললো বাড়িটা। বলি কি বাবু, একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই, বলুন আপনার কি প্রশ্ন রয়েছে। মানে তেমন কিছু না, বলছিলাম মানে আপনি কি এ বাড়িতে একাই থাকবেন নাকি? না, আমার এক সঙ্গী আসবে রাত্রিবেলা। আমরা দুজনেই থাকবো। হ্যাঁ তাই, কারণ এ বাড়িতে না একা না থাকাই ভালো। এখানে সবাই জানে এ বাড়িতে নাকি তেনাদের বাস। বাড়ি এসে গেল। রিক্সাওয়ালাও গেট দিয়ে ঢুকে বারান্দায় জিনিসপত্র নামিয়ে রাখলো। তারপর ভাড়া নিয়ে চলে গেল। কাছাকাছি আর কোনো বাড়ি নেই। ও বাড়িটা দোতলা, বেশ খানিকটা জায়গা নিয়ে। রাস্তা দিয়ে আসবার সময় আর কোনো দোতলা বাড়ি নজরে পড়েনি। বাড়ির চারপাশে ঘুরে দেখলাম 3 দিকে নানান রকমের ফলের গাছ, আর সামনের দিকে আছে কিছু ফুলের গাছ। প্রায় সব গাছেরই নিচের দিকের পাতা গরুতে খেয়ে গেছে। বাড়িটা দক্ষিণমুখী। সামনে রেলিং দেওয়া বারান্দা। বারান্দা থেকে ঢুকবার 2টো দরজা। ডান দিকের দরজাটা ভেতর থেকে বন্ধ, সামনের দরজায় তালা দেওয়া। পকেট থেকে চাবি বের করে তালা খুলে দরজা ঠেলে দিই। সামনে একটা প্যাসেজ, তার দুপাশে ঘর। প্যাসেজে ধুলো জমে আছে, আর ওপর থেকে ঝুলছে মাকড়সার জাল। জানালা দরজা বন্ধ থাকায় সব অন্ধকার। মাকড়সার জাল সরাবার জন্য একটা গাছের ডাল ভেঙে এনে টর্চ জেলে ভেতরে ঢুকি। জানালা দরজা এতদিন বন্ধ থাকায় ভেতরে একটা ভ্যাপসা গন্ধ। সোজা প্যাসেজ দিয়ে গিয়ে প্যাসেজের শেষের জানালা খুলে দেওয়ায় একটু আলো হলো। প্যাসেজের বাঁ দিকে দোতলায় উঠবার কাঠের সিঁড়ি। ডান দিকে একটা দরজা। দরজা খুলে দেখি ছোট্ট একটা উঠোন, ও সেখানে এক টিউবওয়েল। পাম্প করে খানিকটা জল বের করে দেবার পর বেশ পরিষ্কার জল। খেয়ে দেখলাম ভালোই। তারপর সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাই। কাঠের সিঁড়ি, বেশ জোরে জোরে আওয়াজ করতে থাকি। ওপরেও নিচের মতো প্যাসেজ, যার দুপাশে রয়েছে ঘর। পেছন দিকে সিঁড়ি, সামনে বারান্দা। 2টো শোবার ঘর বেশ বড় বড়। পাশে পাশে স্নানের ঘর। পূর্ব দক্ষিণ কোণের ঘরে 3টে দরজা, একটা সামনের বারান্দায় যাবার, একটা প্যাসেজে ও একটা স্নানের ঘর। সব ঘরই খালি, কোনো জিনিসপত্র নেই। জানালা দরজা সব খুলে দিলাম যাতে আলো হাওয়া আসে ও ভ্যাপসা গন্ধ দূর হয়। নিচের ঘরগুলি বাড়ি বানাবার নানান জিনিসপত্রে ভরা। যাতায়াতের জায়গা, সিঁড়ি ও দোতলার পূর্ব দক্ষিণ কোণের তোবার ঘরটা ঝুল ঝেড়ে ও ঝাঁটা দিয়ে মোটামুটি পরিষ্কার করে ওই ঘরে আমাদের জিনিসপত্র সব এনে রাখলাম। নিচে গিয়ে হাত পা ধুয়ে অজিতের পাঠানো বালতিতে
এক বালতি জলও এনে রাখলাম উপরে। তারপর উঠে যাই ছাদে। পশ্চিম আকাশ লাল, সূর্য ডোবার আর বেশি বাকি নেই। সিঁড়ির দরজায় শিকল এঁটে নিচে নেমে গিয়ে সামনে, পেছনে ও বাইরে থেকে ঢোকার দরজা দুটো বন্ধ করে দিই, যাতে হঠাৎ করে বাড়িতে কেউ ঢুকে দুষ্টুমি করে আমাকে ভয় দেখাতে না পারে। তারপর ঘরে এসে বিছানা পেতে ফেলি। অজিতের পাঠানো জিনিসপত্র সব খুলে ঠিকঠাক করে রেখে কয়েকটা মোমবাতি জ্বালিয়ে রাখলাম ঘরে। স্টোভ ধরিয়ে চায়ের জল চাপিয়ে দেখি প্রায় 6টা বাজে। অজিতের আসতে আরও 1.5 ঘন্টা। এতক্ষণ একা একা কী করব তাই ভাবি। ওর ডিরেক্টর আসার আর সময় পেল না, ঠিক আজকের দিনেই এসে হাজির। চা খেয়ে বারান্দায় গিয়ে দেখি যে একটা রাখাল কয়েকটা গরু নিয়ে যাচ্ছে। নিশ্চয়ই এ বাড়িতে আমায় দেখে ও আশ্চর্য হয়ে গেছে। বাড়ির কাছাকাছি এসে একটা হাঁক দেয়। মনে হলো গরুগুলোকে তাড়াতাড়ি যেতে বলছে। ভূতের ভয় নাকি? একবার ভাবি নিচে গিয়ে ওকে ডেকে দুটো কথা বলি, খানিকটা সময় কাটবে। আবার মনে হয় কি না কি ভাববে আবার লোকটা। থাক, এই ভাবতে ভাবতে মিলিয়ে যায় সব অন্ধকারে। কি করা যায়? খেয়াল হলো আমি তাস এনেছিলাম। ব্যাগ থেকে তাস বের করে পেশেন্স খেলতে শুরু করি। হঠাৎ শুনি কে যেন দরজায় ধাক্কাচ্ছে। অজিত এলো বোধ হয়। ঘড়ির দিকে তাকিয়ে দেখি মাত্র 6:45। অজিত তো 7:30টার ট্রেনে আসবে বলেছিল, হয়তো বা আগের ট্রেনে চলে এসেছে। আবার দরজায় ধাক্কা পড়ে। অজিত একটা লাঠি পাঠিয়েছিল। সেই লাঠি আর টর্চ নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। অজিত হলে নিশ্চয়ই আমার নাম ধরে ডাকতো, কিন্তু অজিত ছাড়া আর কেই বা হবে। তাড়াহুড়ো করে নেমে পড়ি সিঁড়ি বেয়ে। প্যাসেজ দিয়ে ছুটে গিয়ে খিল খুলে ফেলি। সঙ্গে সঙ্গে ধড়াম খুলে যায় দরজাটা। আমি পেছনে না এলে জোরে এক বাড়ি খেতাম। হাওয়া যেরকম এলো তাতে তো এত জোরে দরজা খোলার কথা নয়। বাইরেও তো কাউকে দেখছি না। দরজায় ধাক্কা দিয়ে পালালো নাকি লোকটা? হয়তো গাছের আড়ালে কোথাও লুকিয়ে আছে। কে জানে, হয়তো ওই রাখালটাই ফিরে এসেছিল আমাকে ভয় দেখাবার জন্য। বাড়ির চারিদিকে ঘুরেও কাউকে দেখতে পেলাম না। দরজা বন্ধ করে উঠে এলাম ওপরে। আবার ভাবি কি করা যায়, রান্না শুরু করে দেব নাকি? অজিত তো তাই লিখেছে, কি করব? কিছু তো বিশেষ জানি না। রান্নার জিনিসপত্র ঘেটে ঘুটে মনে হয় ওর বোধহয় খিচুড়ি করার প্ল্যান ছিল। ওটা আমি অবশ্য একটু একটু জানি। খিচুড়ি চাপিয়ে দিয়ে আবার তাস নিয়ে বসি। তাস সাজাতেই একটু দুমদাম আওয়াজ শুনি। মনে হয় নিচের ঘরে কে যেন জিনিসপত্রের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি শুরু করেছে। আমি যখন বাইরে গিয়ে বাড়ির চারিদিক খুঁজে দেখছিলাম তখনই কেউ ভেতরে ঢুকে পড়েনি তো? যে লোকটা দরজা ধাক্কাচ্ছিল সেই হয়তো শেষবার দরজা ধাক্কা দিয়ে কাছাকাছি কোথাও লুকিয়েছিল। যেই আমি বাড়ির বাইরে গেছি অমনি ঢুকে পড়েছে হয়তো। বাইরে থেকে এসে তখন আবার চারিদিক দেখে নেওয়া উচিত ছিল। নিচে নেমে সব কটা ঘর যতদূর সম্ভব খুঁজে দেখি, কিন্তু কাউকে দেখতে পাই না। আবার উঠে যাই ওপরে। ওপরে উঠে দেখি যে ঘরে ছিলাম সে ঘর থেকে কোনো আলো আসছে না। কি হলো? সব মোমবাতিগুলো কি নিভে গেল হাওয়াতে? ঘরে গিয়ে যা দেখি তাতে একেবারে হতভম্ব হয়ে যায়। ঘরে যেন একটা ঝড় বয়ে গেছে। সব জিনিসপত্র একেবারে তছনছ। তাসগুলি ছিটকে আছে সর্বত্র। বিছানাটা দলা পাকিয়ে পড়ে আছে এক কোণে। খিচুড়ির ডেস্কিটা ছিটকে পড়েছে স্নানের ঘরের কাছে। খিচুড়ি পড়ে আছে মাটিতে। স্টোভটা কাত হয়ে পড়ে কেরোসিনে ভেসে গেছে ঘরের একটা কোণ। আগুন লাগেনি ভাগ্যিস। দুটো কাঁচের গ্লাস ও একটা কাপ
ভেঙে একেবারে চুরমার। বড় ঝড়েও বোধ হয় ওরকম হয় না। তাছাড়া ঝড় এলোই বা কখন? এরকম ঝড় এলে তো আমি টের পেতাম। দমকা হাওয়া অবশ্য একটা এসে থাকতেই পারে, কিন্তু তাতে জিনিসপত্র এতটা তছনছ হতে পারে না। অসম্ভব। কতগুলো দুরন্ত ছেলে মেয়ে ছটপট করলে ঘরের যে অবস্থা হয়, ঠিক সেই অবস্থাই হয়েছে ঘরের। আর যাতে এরকম না হয় তাই প্যাসেজে যাবার দরজাটা আর রাস্তার দিকের জানালাটা খোলা রেখে সব দরজা জানালা বন্ধ করে দিলাম। মনকে বোঝাতে চাই যে দমকা হাওয়া এসেই এই কাণ্ডগুলো করেছে, কিন্তু একটা কিন্তু যেন থেকেই যায়। আর নিচেই বা কি করে আওয়াজ হলো? মনে পড়ে যায় মিস্ত্রি দুটোর কথা, যাদের একজন সিঁড়ি থেকে পড়ে মারা গেল ও আর একজন হয়ে গেল পাগল ও বোকা। কি দেখেছিল ওরা? কি হয়েছিল ওদের? বেশ কয়েকটা মোমবাতি জেলে ঘরের চারিদিকে রাখি, যাতে ঘরটায় ভালো মতো আলো হয়। ঘরটা ঠিকঠাক করি, কেরোসিন ভরে স্টোভ জ্বালিয়ে আবার চায়ের জল বসাই। একবার জানালার কাছে গিয়ে দেখি অজিতকে দেখা যায় কিনা। রাস্তা ফাঁকা, 8টা বাজে। কি হলো অজিতের? ওর তো 7:30তেই এসে পড়ার কথা। ট্রেন কি লেট হলো? আমার এরকম বোকার মতো একা একা আসা উচিত হয়নি। অজিতের জন্য হাওড়া স্টেশনে অপেক্ষা করতেই পারতাম। হঠাৎ পেছনে একটা হিস শব্দে চমকে উঠে ঘুরে দাঁড়াই। কেটলির জল ফুটে গিয়েছে। আজটা তাই হচ্ছে। বুঝতে পারি কি ভীষণ নার্ভাস হয়ে গেছি। চা খেতে খেতে হঠাৎ দেখি প্যাসেজের দরজাটার সামনে দিয়ে একটা মানুষের ছায়া মতো কি যেন চলে গেল। কাপটা পড়ে গেল হাত থেকে। খানিকটা চা ছিটকে পড়লো গায়ে, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইলাম দরজাটার দিকে। টর্চটা জেলে দাঁড়াতে চেষ্টা করলাম। পা কাঁপতে থাকে। অনেক কষ্টে মনকে শক্ত করে কোনো রকম দরজা বন্ধ করে খিল এঁটে কাঁপতে কাঁপতে এসে বিছানায় বসে পড়ি। আর ঘড়ি দেখি 8:15। কি করে এত দেরি হয়ে যায় অজিতের? ট্রেন তো এত লেট হতে পারে না। হলো কি তবে? ট্রেন মিস করলো নাকি? কি দায়িত্বহীন লোক রে বাবা। আগে জানলে কখনো এরকম লোকের সঙ্গে আসতাম না। জীবনের মতো শিক্ষা হয়ে গেল। ফিরে যাব নাকি বাড়ি? এখনো তো একা একা নিচে আসতেও সাহস হচ্ছে না। ওই যে ছায়ার মতো কি একটা গেল, ওটা নিশ্চয়ই কোথাও উত পেতে বসে আছে। বাইরে গেলেই লাফিয়ে পড়বে ঘাড়ে। তারপর অবস্থা হবে ওই মিস্ত্রি দুটোর মতো। হয়তো আজ হাড় খেয়ে পড়ে মারা যাব, নয়তো হয়ে যাব পাগল বা বোকা। একবার উঠি একবার বসি। আচ্ছা, অজিত যদি একেবারেই না আসে তাহলে কি করব আমি? কেন আমি একা একা এলাম? কেন এলাম? এখন ফিরে যাওয়ারও তো উপায় নেই। ওখানে থাকবই বা কি করে? আবার জানালার কাছে গিয়ে টর্চ ফেলি রাস্তায়। মনে হয় দূরে টর্চের পাল্লার বাইরে কে যেন আসছে ছায়ার মতো। নিশ্চয়ই অজিত। ধীরে ধীরে এগোয় ছায়া মূর্তি, কিন্তু যেই টর্চের আলোর কাছে এলো অমনি মিলিয়ে গেল। এমনি করেই একের পর এক ছায়া মূর্তি আসে, কিন্তু আলোয় এসেই মিলিয়ে যায়। না, অজিত আজ আর এলো না। হতাশ হয়ে গিয়ে বসে পড়ি বিছানার উপর। তারপর আবার দরজায় ধাক্কা দেবার শব্দ। তড়াক করে লাফিয়ে উঠে দরজা খুলতে যাই। তারপর এক পা পিছিয়ে আসি ওই ছায়াটার কথা মনে পড়ে গিয়ে। তাছাড়া জিজ্ঞাসা না করে দরজা আর খুলব না। জানালার কাছে সরে গিয়ে চিৎকার করে জিজ্ঞাসা করি, কে? অজিত? উত্তরে শুধু দরজা ধাক্কা বারবার শুনি। আবার জিজ্ঞাসা করি, অজিত তুমি এসেছো?
দরজায় ধাক্কা পড়ে। এখন তামাশা করবার সময় নয়, স্পষ্ট করে বলো তুমি অজিত কি না, না হলে দরজা খুলবো না। নিজের স্বর নিজের কানেই বাজে, কোনো জবাব নেই। দরজাতেও আর ধাক্কা পড়ে না। খানিকক্ষণ সব চুপচাপ। তারপর একটা শব্দ শুনে মনে হয় কেউ বোধ হয় সিঁড়ি দিয়ে উঠছে। কান পেতে শুনি, হ্যাঁ হ্যাঁ, কে যেন উঠছে সিঁড়ি দিয়ে, কিন্তু বাইরের দরজা তো বন্ধ। কি করে এলো লোকটা? শব্দ ক্রমেই জোরে হচ্ছে, ধাপে ধাপে উঠে আসছে লোকটা। থেমে গেল শব্দ। উপরে উঠে পড়েছে নিশ্চয়ই। পাকা মেঝেতে পায়ের আওয়াজ হচ্ছে না। তাকিয়ে দেখি ঘরের সব কটা দরজায় কিলাটা। একটু যেন অস্বস্তি হয়। ভাগ্যিস দরজাগুলো আগে থেকেই বন্ধ করে দিয়েছিলাম। তারপরেই চমকে উঠে দেখি প্যাসেজ থেকে আসার দরজাটায় খিলটা আস্তে আস্তে সরে যাচ্ছে। মন্ত্রমুগ্ধের মতো দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকি খিলটার দিকে। একটু একটু করে খুলে আসছে খিল। বারান্দা দিয়ে লাফিয়ে পড়বো ভেবে উঠতে চাই, উঠবার শক্তি নেই। বুকের ভেতরে কে যেন হাতুড়ির ঘা মারছে। সমস্ত শরীর কাঁপছে ঠক ঠক করে, কপাল দিয়ে ঘাম ঝরে, দৃষ্টি আবসা হয়ে যাচ্ছে। খুলে গেল খিল, খুলে গেল দরজা, নিভে গেল সমস্ত আলো। ঘুটঘুটে অন্ধকার, অন্ধকারের চাইতেও অন্ধকার। কি যেন একটা এগিয়ে আসছে গুঁড়ি মেরে, কি একটা বিকৃত বিকট বিভৎস মূর্তি। ঘরের বাতাস কি শেষ হয়ে গেছে? নিঃশ্বাস নিতে পারছি না কেন? কে যেন ডাকছে, ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ। ক্রমশ এগিয়ে আসছে আওয়াজটা। অজিতের গলা। সিঁড়ি দিয়ে উঠে আসছে ও। একটা ইলেকট্রিকের শক খেয়ে যেন জ্ঞান ফিরে আসে, ছুটতে বেরিয়ে যায়। রাস্তা দিয়ে হাঁটতে থাকি দুজনে। পা আমার চলতে চায় না। হঠাৎ খেয়াল হলো বাইরের দরজাটা কে খুললো। তারপর মুহূর্তে মনে পড়ে, কে খুলবে আবার? আমার ঘরের দরজা যে খুলেছিল সেই খুলেছে। খানিকক্ষণ পর অজিত বলল, আমি ভাই বড়ই দুঃখিত। এখানে আসার জন্য তাড়াহুড়ো করতে গিয়ে একটা দুর্ঘটনা পড়ে যায়, তাই দেরি হয়ে গেল। তুমি এখন ভালো বোধ করছো তো? মাথা নেড়ে হ্যাঁ বলে অজিতের দিকে তাকিয়ে দেখি ওর মাথায় ব্যান্ডেজ বাঁধা। আগে খেয়াল করিনি। তারপর রাস্তায় লোকজন দেখি। অজিত বলে, স্টেশন আর বেশি দূর না, ওরা সব স্টেশনেই যাচ্ছে। তুমিও ভাই একটা রিক্সা করে চলে যাও, এখন একাই যেতে পারবে। ওই যে একটা খালি রিক্সা আসছে। ওর কথা শুনে আমি একেবারেই থ হয়ে যাই। জিজ্ঞেস করি, তুমি যাবে না? তুমি কি করবে? আমি ভাই এই বাড়িটা দেখে যাব। এসেছি যখন এত দূরে না দেখে আমি পারবো না। বলো কি, এ বাড়িতে? আমাকে থামিয়ে দিয়ে অজিত বলে, আমি ভাই একবার নিজের চোখে না দেখে পারবো না। তুমি ওই রিক্সাটায় চলে যাও, না হলে ট্রেন মিস করবে। শীঘ্রই, আর ট্রেন নেই। আমার জন্য ভেবো না, আমি পরে যাব। রিক্সাটা কাছে এসে পড়েছিল। সেটাকে দাঁড় করিয়ে, আচ্ছা ভাই এসো তুমি, আমি যাই তাহলে বলে অজিত উল্টো দিকে হন হন করে হাঁটতে শুরু করে দিল। তো ভাবি, কি অদ্ভুত লোক, কি দুর্জয় সাহস। সাহস তো নয়, দুঃসাহস। স্টেশনে পৌঁছে একটা ট্যাক্সি নিয়ে সোজা বাড়ি। পরদিন সকালে অনুপ এসে আমাকে বলে, তুই একা একা ভূতের বাড়ি গিয়েছিস, জানতে পেরে খুব চিন্তা হচ্ছিল, তাই তোর খোঁজ নিতে এলাম।
জানিস, অজিত কাল মারা গেছে। ডানকুনি যাবে বলে তাড়াহুড়ো করে চলতি বাস থেকে পড়ে যায়। তার মাথা গিয়ে পড়ে ফুটপাতের পাথরের ওপর। রাত্রি প্রায় 8:30টায় হাসপাতালে মারা গেছে। ওখানকার ডাক্তার ও নার্স বলল ও নাকি অনেকবার ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ ও ডানকুনি ডানকুনি বলেছে, আর কোনো কথাই বলেনি। কিন্তু বলেই আমি চুপ করে গেলাম। গল্প বাংলার বিশেষ নিবেদন হরর সাসপেন্সে শুনলেন উজ্জ্বল ঘোষের লেখা ভূতের সন্ধানে। সমস্ত গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি আকাশ। শেষ হলো আজকের গল্প ভূতের সন্ধানে। স্টে সেফ, স্টে হ্যাপি অ্যান্ড স্টে কানেক্টেড। ধন্যবাদ। আর এরকমই নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন হরর সাসপেন্স। আজ আপনার জন্য সৌরেন মিত্রের লেখা কে পিছনে। কে পিছনে গল্পটি লিখেছেন বিখ্যাত লেখক সৌরেন মিত্র। তবে এই গল্পটি কবে প্রথম প্রকাশিত হয়েছিল সেই সম্বন্ধে কোনো সঠিক তথ্য খুঁজে পাওয়া যায়নি। সৌমেন মিত্র ছিলেন একজন খ্যাতমান বাঙালি লেখক। তিনি মূলত ছোটদের জন্যই লেখালেখি করতেন। তার লেখা গল্পগুলি বেশ জনপ্রিয় ছিল এবং বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হতো। মেসোমশাইয়ের সংবর্ধন সভা এবং মাহুয়া বনির রংমুখ তার উল্লেখযোগ্য কয়েকটি কাজ। তার লেখা গল্পের মধ্যে রহস্য এবং অ্যাডভেঞ্চারের স্বাদ পাওয়া যায়, যা ছোট্ট পড়ুয়াদের মন জয় করতে সক্ষম। সমগ্র গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি আকাশ। শুরু হচ্ছে কে পেছনে। সময়টা হচ্ছে 6ই নভেম্বর। ছোট্ট বাড়িটি, চারধারে শাল, মাহুয়ার জঙ্গল। বাড়ির সামনেই একটা টিলা, আশেপাশে বিশেষ বাড়ি নেই। গতকাল আমি এখানে এসেছি কিছুদিন থাকবো বলে, শুধু থাকা আর বই পড়া। আসলে আমি এখানে এসেছি অবসরের আনন্দকে পেয়ালা ভরে তাড়িয়ে তাড়িয়ে পান করব বলে। তাই আসার সময় কাউকে সঙ্গে নিইনি, একাই এসেছি পাহাড়পুরে। গত কয়েক মাস শরীরের ওপর দিয়ে ধকল গেছে প্রচণ্ড। এখনো শরীরের প্রতিটি কোষে জমাট বেঁধে আছে অবসাদ। আমি একটা মাসিক পত্রিকার সম্পাদক। শারদীয় সংখ্যা বাজারে বেরোবার পর কিছুদিন ছুটি পেয়েছি। আমি যে কাগজটির সম্পাদনা করি সেটি বড়দের নয়, ছোটদের। বেশ ভালোই বিক্রি হয়। এবার মনে মনে এঁটে রেখেছি খুব শীঘ্রই ভূতের গল্প নিয়ে একটা বিশেষ সংখ্যা বার করব। কিন্তু মন মতো গল্পই জোগাড় করে উঠতে পারিনি। দু একটা গল্প অবশ্য পেয়েছি, যা আমি সঙ্গে করে নিয়ে এসেছি অবসর মতো সম্পাদনা করব। কিন্তু একটা কথা, সুবীর মল্লিককে আমি খুঁজে পেলাম না। ভদ্রলোকের লেখার হাতটি বড় সুন্দর ছিল। উনি ছোটদের জন্যই লিখতেন, বেশ নামও কামিয়েছিলেন। কিন্তু এখানে আসার আগে কলকাতায় অনেক অনুসন্ধান করেও তার কোনো পাত্তা পেলাম না। শুনলাম উনি নাকি একটা মাসিক রোগে ভুগছিলেন। কিছুদিন হলো উনি নিরুদ্দেশের আগের দিন একটি সেলুনে ওকে নিয়ে কি একটা গোলমাল হয়। গোলমালটা যে কি সেটা অবশ্য আমি জানি না, আর জানার চেষ্টাও করিনি। এই জায়গাটা সুবীর মল্লিকের খুব প্রিয় ছিল। 8ই নভেম্বর এই পাখি ডাকা বিকেলে ঘরে থাকতে ইচ্ছেই করছে না। আমার বাড়ির পাশে একটা পাহাড়ি নালা, নালার উপরে একটা সাঁকো। আমি সেই সাঁকোর ওপরে এসে দাঁড়ালাম। চারধার নিস্তব্ধ। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ পাখির ডাক শুনে ঠিক করলাম
স্টেশনে যাই, একটু বেরিয়ে আসি। নির্জন ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছি। 2-4 জন আদিবাসী নিজেদের ভাষায় কথা বলতে বলতে যাচ্ছে। পাহাড়পুর স্টেশনটা একেবারেই ছোট। সারাদিন 2খানা মাত্র প্যাসেঞ্জার ট্রেন যাওয়া আসা করে। আমি যে বাড়িটি ভাড়া নিয়ে আছি, সে বাড়ির মালিকের কাছে শুনেছি মাঝে মাঝে রাত বিরেতে স্টেশনের প্ল্যাটফর্মে হাতির পাল বেড়াতে আসে। সে দৃশ্য দেখারও একটা লোভ আমার মনের মধ্যে আছে। অবশ্য আগেও একথা জেনেছি ওই কিশোর সাহিত্যিক লেখক সুবীর মল্লিকের একটা ফিচার পড়ে। উনি এখানে খুব আসতেন। এখানকার পটভূমিতে ওনার অনেক গল্প আছে। আর পটভূমির বর্ণনার ছটায় আমি এমনই মুগ্ধ হতাম যে মনে মনে পণ করেছিলাম এই জায়গাটায় একদিন যাবই। কলকাতা থেকে আসার সময় যখন শুনলাম সুবীরবাবু নিরুদ্দেশ হয়েছেন, তখনই ভেবেছিলাম উনি হুটহাট করে পাহাড়পুর জঙ্গলে চলে আসেন, হয়তো এখানেই ওনাকে পেয়ে যেতে পারি। কিন্তু গত 3 দিন ওনাকে খোঁজাখুঁজি করেও পেলাম না। আজকেও সন্ধ্যের দিকে পাহাড়পুর স্টেশনের প্ল্যাটফর্মে এসেছি। স্টেশনের কোল থেকে একটা পাহাড় উঠে গেছে, তার গা ভর্তি শাল গাছ। বাতাসে শাল গাছে বেশ মিষ্টি গন্ধ। একটু পরেই আস্ত একখানা চাঁদ পাহাড়টার মাথায় উঠে দাঁড়াবে। ভেবেছিলাম পাহাড়ি জ্যোৎস্না দেখে বাড়ি ফিরব, আর এর মধ্যে যদি ওপরই পাওনা হিসাবে হাতির পাল এসে পড়ে তা তো কোনো কথাই নয়। কিন্তু একটু দূরে একটা লোককে দেখে আমি থমকে দাঁড়ালাম। সুবীর মল্লিক দাঁড়িয়ে। আনন্দে আমার প্রাণটা নেচে উঠল। যাক, আমার স্পেকুলেশন ঠিক হয়েছে। সুবীর মল্লিক তাহলে কলকাতা থেকে নিরুদ্দেশ হয়ে এখানেই এসেছেন। কাছে গিয়ে নমস্কার করলাম। কি মশাই, চিনতে পারছেন? সুবীর মল্লিক আমার দিকে তাকিয়ে হাসলেন। সম্পাদককে কোন লেখক চিনবে না বলুন তো? কিন্তু এখানেও কি লেখা চাইবেন নাকি? আমি একথাই হাসলাম। মনে মনে ভাবলাম লোকটার কথাবার্তা বরাবরটাই কাটা কাটা, যেন লেখা দিয়ে আমাদের উদ্ধার করে। আরে বাবা, একটা ভালো লেখা প্রকাশ হলে নামটা তো তারই হবে। কিন্তু মনের ক্ষোভ চেপে রেখে বললাম, সত্যি আমি আপনার একটা লেখা চাই, চাই একটা ভূতের গল্প। এজন্য কলকাতায় আপনাকে খোঁজাখুঁজি করলাম, কিন্তু পেলাম না। আমার কথা শেষ হবার আগেই সুবীর মল্লিক গলা ফাটিয়ে হাসলেন। কলকাতায় আমাকে কোথায় পাবেন? আমি তো এখানে। আমরা কথা বলতে বলতে বাড়ির দিকে হাঁটছিলাম। সুবীরবাবু বললেন, ঠিক ভূতের গল্প হবে কিনা জানি না, কারণ ও ভূত টুতে আমার বিশ্বাস নেই। আপনারা বলতেন, লিখতাম, এই পর্যন্ত। তবে একটা স্যাড ব্যাপার নিয়ে আমি একটা গল্প লিখতে চাই। বিষয়বস্তুটা এতই অভিনব যে ছাপার পর আপনাদের ওই ভৌতিক রহস্য গল্পের মুড়ি ঘুরে যেতে পারে। তাই নাকি? এ তো অতি উত্তম কথা। কিন্তু আপনাকে আমি চোখের আড়াল করছি না। যা খামখেয়ালি লোক আপনি। হয়তো কাল সকালেই শুনবো আপনি এদেশ থেকে হাওয়া। তার চেয়ে আমার বাড়িতেই চলুন, গল্পটা ওখানেই বসে লিখে দেবেন। তারপর রাত্রে খেয়ে দিয়ে বাড়ি যাবেন। আমার কথায় সুবীর মল্লিক হাসলেন, বললেন, আপনি নিশ্চয়ই আমার লিখতে বসার নিয়মগুলোর সম্পর্কে জানেন। যতদূর মনে পড়ছে একথা আমি আপনাকে বলেছিলাম একদিন। জানি মশাই, জানি, ভুলিনি। আপনি ঘরের দরজা জানালা বন্ধ করে লিখতে বসেন। সো হোয়াট, আমার ঘরেও তাই করবেন। আমি আপনাকে ঘরে বসিয়ে বাইরের দরজায় তালা দিয়ে একবার স্টেশনে বেড়াতে চলে আসব। তারপর রাত 9টা নাগাদ হোটেল থেকে খাবার নিয়ে আপনার সঙ্গে দেখা করব। সুবীর মল্লিক আমার এ প্রস্তাবে হঠাৎ রাজি হয়ে গেলেন। ভাবিনি এত সহজে রাজি হবেন। ওনাকে ঘরে নিয়ে গিয়ে বসালাম, কাগজ কলম সব সাজিয়ে গুছিয়ে দিলাম।
মনে হলো ভদ্রলোক কাগজ কলমের দিকে তাকিয়ে একটু যেন বিষদের আচ্ছন্ন হয়ে পড়েছেন। আসার সময় বললাম, সুবীরবাবু, আমি তাহলে বেরোচ্ছি, আর বাইরে থেকে চাবি দিয়ে যাচ্ছি, যাতে কেউ আপনাকে ডিস্টার্ব না করে। অবশ্য এখানে ডিস্টার্ব করার কেউ নেই। সুবীরবাবু কোনো কথা বললেন না। আমি ঘরের চাবি দিয়ে বেরিয়ে এলাম। নির্জন রাস্তায় কিছুক্ষণ এদিকে ওদিকে ঘোরাঘুরি করে স্টেশনে ফিরে এলাম। এখানে বসেই ঘন্টাখানেক সময় কাটিয়ে দেব। ঘন্টাখানেক পর জঙ্গলের ওপার থেকে এক রাস জ্যোৎস্না বুকে নিয়ে চাঁদখানা উঠে দাঁড়ালো। সত্যি জঙ্গলের জ্যোৎস্না একেবারে অপূর্ব জিনিস। কি অপূর্ব রহস্যময়তা! হঠাৎ মনে হলো কে যেন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। আমি চমকে উঠে পিছনে ফিরলাম। কে আপনি? লোকটি আমার কথার কোনো উত্তর না দিয়ে প্রশ্ন করলেন, আপনি কে? কি করছেন এখানে? কেন বসে আছেন? অন্য কোনো মতলব নেই তো? এই আত্মহত্যার তার মানে? আমি এখানকার স্টেশন মাস্টার। আমার নাম হরিপদ চট্টোপাধ্যায়। দিন 7 আগে এখানে একটা লোক চলন্ত মালগাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করার জন্য। আপনি যে জায়গায় এখন বসে আছেন, সেই ভদ্রলোক সেদিন বিকেল থেকে এই জায়গাতেই বসেছিল। ভদ্রলোকের পরিচয় জানতে পারেননি? পুলিশ লাশ নিয়ে যাবার পরদিন তার নামটা ওদের কাছে জেনেছিলাম। তার পকেটে একটা চিঠি পাওয়া যায়। সেই চিঠি পড়ে বোঝা যায় ভদ্রলোক ছিলেন একজন লেখক, নাম সুবীর মল্লিক। কথাটা শুনে আমার বুকের ভেতরে বরফের ধস নামলো। আমি উঠে দাঁড়ালাম। হরিপদবাবু বললেন, তার মাথার পেছনে না 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 উফ আমি আমি তাকে মুন্ড দেখতে গিয়েছিলাম, সত্যি দেখেছিলাম। কথাগুলো তার অত্যন্ত সংলগ্ন। হরিপদবাবু থরথর করে কাঁপতে লাগলেন। তারপর যেন টলতে টলতে প্ল্যাটফর্ম পার হয়ে তার ঘরে ঢুকে গেলেন। উনি কি যে বলতে চাইলেন কিছুই বুঝলাম না। আমি বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। একেবারেই নির্জন রাস্তা, একটা লোকও নেই। এমনিতেই এখানে লোকজন, দোকানপাট কম। আমি দ্রুত হাঁটতে লাগলাম। আমার বুকের মধ্যে যেন হাতুড়ির ঘা পড়ছে। বাড়িতে আমি কাকে চাবি দিয়ে রেখে এসেছি? গিয়ে কি দেখব? বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালাম। ঘরে যে আলো জ্বেলে রেখে গিয়েছিলাম দেখলাম জ্বলছে। দরজার তালাটা ঝুলছে। আমি আর এক নিমেষ অপেক্ষা না করে চাবি বের করে তালাটা খুলে ফেললাম। দরজাটা ধাক্কা দিতেই খুলে গেল। সঙ্গে সঙ্গে ঘরের ভেতরের যে দৃশ্য চোখে পড়ল, তাতে আমার সারা শরীর হিম হয়ে গেল। সুবীর মল্লিক ঘরে নেই। তালা দেওয়া ঘর থেকে কিভাবে লোকটা উধাও হলো? আর সারা ঘরে আমার দিয়ে যাওয়া কাগজগুলো উড়ছে। ঘরের মেঝে থেকে কড়ি কাঠ পর্যন্ত যেন একটা ঘূর্ণ হাওয়া কাগজগুলোকে পাক খাওয়াচ্ছে। জানালার সারসিগুলো বন্ধ ছিল, আর হাওয়ার চরিত্রটাও বড় অদ্ভুত। ক্রমাগত ঘরেই পাক খাচ্ছে। এবার আমি মরিয়া হয়ে কাগজগুলোকে একটা একটা করে ধরলাম। কাগজগুলো একসঙ্গে করে আমি তো অবাক। মোট 11টা পাতা, আর সেগুলো সুবীর মল্লিকের হাতে লেখা। কিন্তু তালা বন্ধ করা ঘর থেকে সুবীর মল্লিক উধাও হলো কি করে? স্টেশন মাস্টারের কথাটা কি তবে সত্যি? সে ভদ্রলোক সুবীর মল্লিকের মৃতদেহ কি দেখেছিলেন? অমন কাঁপছিলেনই বা কেন? আমি পাতাগুলোকে নম্বর অনুযায়ী পরপর সাজিয়ে নিয়ে চেয়ারে বসে পড়তে শুরু করলাম। তার আগে ভেতর থেকে দরজাটা ভেজিয়ে দিলাম। লেখাটা শুরু হয়েছে এইভাবে,
প্রিয় সম্পাদক, অনেক চেষ্টা করেও আপনাকে ভূতের গল্প লিখে দিতে পারলাম না। গল্প লেখার কর্কৃতি সব ভুলে গেছি, তাই আপনাকে একটা চিঠি লিখেছি। এটাই ইচ্ছে করলে গল্প হিসাবে চালাতে পারেন। দেখুন, আমার জীবনে একটা স্যাড ব্যাপার ঘটে গেছে। গত 1 বছর ধরে আমি কোনো নির্জন রাস্তায় চলতে গেলে মনে হতো আমার পেছনে পেছনে কে যেন আসছে। স্পষ্ট পায়ের শব্দ শুনতে পেতাম। সঙ্গে সঙ্গে থেমে দাঁড়িয়ে পেছনে ফিরে তাকাতাম, দেখতাম কেউ কোথাও নেই। আবার চলা যেই শুরু করতাম, তক্ষুনি শুনতে পেতাম সেই পায়ের শব্দ। পেছনে পায়ের শব্দ শুনতে ভীষণ বিচলিত হতাম। কার পায়ের শব্দ? কে আসছে আমার পেছনে পেছনে? কিন্তু কে দেবে আমার প্রশ্নের উত্তর? তখন আমার কষ্ট হতো, মানুষ পেছনের দিকটা দেখতে পায় না বলে। মনে হতো যদি আমার পেছনে একটা চোখ থাকতো তাহলে দেখতে পেতাম। মনে হতো যে আসছে সে কি আমার কোনো প্রিয়জন, আমার মা কিংবা বাবা, যারা এখন ইহলোকে নেই। উফ, সত্যিই যদি আমার পেছনে একটা চোখ থাকতো। অনেক চেষ্টা করলাম, পায়ের শব্দটাকে এড়িয়ে চলতে পারলাম না। সে ক্রমশ বাড়তে লাগলো, আর প্রতিটা মুহূর্তে আমি পেছনের দিকে দেখতে না পাওয়ার অসহায়তা অনুভব করতে লাগলাম। খেয়ে শান্তি নেই, ঘুমিয়ে শান্তি নেই। এই কথা কাউকে বলতে না পারার অস্বস্তি, অথচ প্রতিদিন প্রতি মুহূর্তে সেই অদৃশ্য পদধ্বনি ক্রূর সাপের মতো পাকে পাকে আমাকে জড়াতে লাগলো। আমার মনে হতে লাগলো এবার আমি পাগল হয়ে যাব পেছনে কে আছে একবারটি দেখতে না পেলে। কিন্তু পেছনে আমি দেখব কি করে? এরকম পাগল করা চিন্তা আমার সব কাজ করার ক্ষমতা কেড়ে নিল। দিনের পর দিন এরকম চলতে চলতে আমার মাথার পেছন দিকটা ভারী হতে শুরু করলো। পটলের মতো একটা জায়গা ফুলে উঠল। সেখানে হাত দিয়ে অনুভব করলাম টাটানি ব্যথা। মাথায় আমার বরাবরই বড় চুল, পেছনের চুল খুব ঘন। ঠিক করলাম ডাক্তারের কাছে যাব টিউমার দেখাতে। ভয় হলো যদি টিউমারটা ক্যান্সার টিউমার হয়। ডাক্তারের কাছে যাবার আগে মাথার পেছনের চুল ছোট ছোট করে কেটে নেব চিকিৎসার সুবিধার জন্য। এই ভেবে একটা সেলুনে ঢুকলাম। সেলুনের মালিক আমার খুব চেনা। আমি লেখক বলে আমার খুব খাতিরও করেন। চেয়ারে বসেছি, সে চুল কাটতে শুরু করেছে। খানিক চুল কাটার পর অনাথ অর্থাৎ নাপিতটি হঠাৎ কেঁপে উঠল। তার হাত থেকে কাঁচি আর চিরুনি পড়ে গেল। সে থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। পড়ার আগে সে প্রচণ্ড চিৎকার করে উঠল। অনাথের চিৎকার শুনে অনেকেই ছুটে এলো। আমি তো হতভম্ব, কি হলো অনাথের? আমি ওর দিকে ঝুঁকে পড়ে সেই কথাই জিজ্ঞেস করতে গেলাম। ঠিক সেই মুহূর্তে আমার ঠিক পেছন থেকে আর একজন চিৎকার করে উঠল, ও দাদা, আপনার মাথার পেছনে ওটা কি? সঙ্গে সঙ্গে 4-5 জন আমার দিকে ঝুঁকে পড়ে আর্তনাদ করে উঠল এবং অনাথকে ওইভাবে ফেলে রেখে সবাই সেলুন ছেড়ে বেরিয়ে গেল। এবার আমি সোজা হয়ে উঠে দাঁড়ালাম সেলুনের আরসির সামনে। সেলুনে সামনের আরসির মুখোমুখি যে আরসিটা থাকে সেটা দিয়ে নিজের মাথার পেছনটা দেখলাম। সঙ্গে সঙ্গে আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। একটা চোখ, হ্যাঁ একটা চোখ চুলের ফাঁক দিয়ে ড্যাব ড্যাব করে চেয়ে আছে, কিন্তু তবুও পেছনে দেখতে পাচ্ছিলাম না। বোধহয়
সেই চোখটার দৃষ্টিশক্তি নেই। চোখটা স্থির, কোনো পাতা পড়ছে না। পেছনে দেখার জন্য যে কামনা এতদিন করেছিলাম সেটা যেন রূপ পেয়েছে। আমি আর সেলুনে দাঁড়ালাম না, কোনো রকমে বাড়ি এলাম। সেলুন থেকে বেরোবার সময় দেখলাম অনেকে জোড়া চোখে আমার দিকে কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। শুধু তাই নয়, দেখতে পেলাম কারো কারো চোখে কৌতূহলের বদলে আতঙ্ক। কিন্তু বাড়িতে এসে আমার সমস্যা হলো, এখন আমি কি করি? একটা ঘরে আমি একাই থাকি, অতএব বাড়ি থেকে না বেরোলে আমি নিশ্চিন্ত। কিন্তু কতদিন ঘরে বসে থাকবো? আমি আর একবার মাথার পেছন দিকটা দেখার চেষ্টা করলাম, সামনে পেছনে আরশি দিয়ে। দেখলাম স্থির একটা চোখ, যেন প্রাণহীন মৃত মানুষের। না, চোখে হাত লাগলে যেরকম অনুভূতি হয়, আমার সেই চোখটায় তা হলো না। মানুষের কামনা সার্থক হওয়া যে কি বিড়ম্বনা, তা হাড়ে হাড়ে বুঝতে পারলাম। জীবতত্ত্বের একটা কথা আছে, ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, কিন্তু সেটা তো বিবর্তনের ব্যাপার। কোনো জীব কোনো প্রত্যঙ্গ অর্জন করতে বা প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তন হতে লক্ষ লক্ষ বছর কেটে যায়। যে কারণে জিরাফের গলা লম্বা আর হাতির সুঁড় হলো। তবে কি মানুষ ঐকান্তিক চিন্তায় যা চায় তাই পায়? এমন সময় হঠাৎ আমার ঘরের দরজায় ধাক্কা পড়ল। ভয়ে আমি কেঁচো হয়ে গেলাম। কে এলো? দরজা খুললাম, দেখি বাড়িওয়ালার ছেলে। কিছু বলল না, শুধু মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। বললাম, কিছু বলবে? তখন সে বলল, আপনার কি একটা ব্যাপার শুনলাম বাজারে। আমি সঙ্গে সঙ্গে তার মুখের উপর দরজাটা বন্ধ করে দিলাম। বুঝলাম জানাজানি হতে শুরু করেছে। কলকাতায় আর না। সেদিন মাথায় একটা ফেট্টি বেঁধে রাতের গাড়িতে চলে এলাম আমার প্রিয় জায়গা এই পাহাড়পুরে। তারপর কয়েকদিন মনের সঙ্গে যুদ্ধ করে অবশেষে নিজেকে ফেলে দিলাম চলন্ত মালগাড়ির মুখে। এখন সমস্ত পদশব্দ থেমে গেছে। আমার কাহিনী এখানেই শেষ। চিঠি শেষ করলাম, সঙ্গে সঙ্গে আচমকা একটা হাওয়ায় ঘরের দরজাটা খুলে গেল। দরজার পাল্লাটা দুলছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছি আমি। সেই সময় অবাক হয়ে দেখলাম আর একটা দমকা হাওয়ায় টেবিলে রাখা সুবীর মল্লিকের পাণ্ডুলিপির পাতাগুলি উড়তে উড়তে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আমি ধরার চেষ্টা করলাম না, শুধু তাকিয়ে থাকলাম। চাঁদের আলোয় কাগজগুলো কি সুন্দর উড়ছে। কিন্তু হঠাৎ ঘরের বাইরে আসতে গিয়ে টের পেলাম আমার পেছনে কার পায়ের শব্দ। এবার আমি দ্রুত হাঁটতে শুরু করলাম সাঁকোটার দিকে। আশ্চর্য, স্পষ্ট শুনতে পাচ্ছি কার পায়ের শব্দ আমাকে অনুসরণ করছে। থামলাম, পেছনে তাকালাম, না, কেউ কোথাও নেই। সেই মুহূর্তে মনে হলো যদি আমার পেছনে একটা চোখ থাকতো তাহলে দেখতে পেতাম কে আমার পেছন পেছন আসছে। আর কথাটা মনে পড়তেই আমার বুকের মধ্যে যেন বরফের ধস নামলো।
গল্প বাংলার বিশেষ নিবেদন হরর সাসপেন্সে শুনলেন সৌরেন মিত্রের লেখা কে পিছনে। সমগ্র গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি আকাশ। শেষ হলো আজকের গল্প কে পিছনে। স্টে সেফ, স্টে হ্যাপি অ্যান্ড স্টে কানেক্টেড। ধন্যবাদ।